চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গুলশান ক্লিনিক লিমিটেডের পুষ্টিবিদ মাইশা ফারজানা অন্তরা। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই একটু জানতে চাই যে আমরা আজ যে টপিকটা নিয়ে কথা বলবো এটা খুব সেন্সিটিভ এবং খুব জানার একটি বিষয়, ইম্পর্টেন্ট একটি বিষয়। তো শুরুতেই যে বিষয়টা থাকে আগে এটার একটু স্ট্রাকচার নিয়ে একটু জানতে চাই যে বাংলাদেশে ওবেসিটির আসলে এখন চিত্রটা কেমন? বাংলাদেশের প্রেক্ষাপটে অবেসিটি আসলে অর্থাৎ আমাদের যেটা ওজন অধিক্য হিসাবে জানি সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ অনেকেই সচেতন নয় এবং পাশাপাশি আমাদের খেলাধুলার মাঠটিও অনেক বেশি সীমিত হয়ে গিয়েছে, নেই বললেই চলে অনেক বেশি। সেই কারণে আমাদের স্থূলতাটা বৃদ্ধি পাচ্ছে। এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি সচেতন হই তাহলে এই মাত্রাটা আমরা কমিয়ে আনতে পারবো এবং সামনে অনেক ধরনের রোগের ঝুঁকি থেকে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এবারে একটু জানতে চাই যে ওবেসিটির কারণটা আসলে কি? এই যে আমরা যে আনহেলদি লাইফস্টাইলের মধ্যে ঢুকে গিয়েছি, যে জাঙ্ক ফুড খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি এবং টাইম মতো খাচ্ছি না। হ্যাঁ, আমরা টাইম মতো খাচ্ছি না। দেখা যায় স্কুলে বাচ্চারা কিন্তু অনেকটা টাইম না খেয়ে থাকে, ঠিক মতো পানি পান করছে না, খেলাধুলা হচ্ছে না, সবসময় পড়াশোনার মধ্যে। এরপরে হচ্ছে আমরা যারা অ্যাডাল্টহুডে আছি তারাও হচ্ছে দেখা যায় যে কায়িক পরিশ্রমটা হচ্ছে না, আর বাইরে থাকার কারণে অস্বাস্থ্যকর খাবারগুলি আমরা বেশি খাচ্ছি। এই কারণে অবেসিটিটা আমাদের বেশি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আসলে কখন মানুষ বুঝতে পারবে যে তার স্বাভাবিকের তুলনায় ওজনটা বেশি? যখন হচ্ছে বিএমআই রেঞ্জটা 24.9 এর উপরে চলে যাচ্ছে আমাদের, তখন বুঝতে হবে যে আমরা ওভারওয়েট স্টেজে ঢুকছি। এরপরে যখন বিএমআই 30-এর উপরে চলে যাচ্ছে তখনই আমরা হচ্ছে অবেস লেভেলে প্রবেশ করেছি। যখন আমাদের কিন্তু অনেক রেস্ট্রিকশন চলে আসে, যদি আমরা হচ্ছে একটা ডায়েটিশিয়ানের কাছে যাই এবং তার কাছে যদি একটি ডায়েট প্ল্যান নেই, তখন দেখা যায় যে ওজন কমাতে খুবই কষ্টকর হয়ে যায়। কিন্তু আলটিমেটলি যদি আমরা আর্লি সচেতন হই তাহলে কিন্তু আমরা আমাদের হেলদি লাইফস্টাইলের মাধ্যমে একটি নির্দিষ্ট যেটা স্বাভাবিক আদর্শ ওজনের মধ্যে আমরা থাকতে পারবো। এটি ছাড়াও আর কি কি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে? এটি ছাড়াও আমাদের যে টাইপ 2 ডায়াবেটিসটা, এটা অবেসিটির কারণে হচ্ছে এবং এর পাশাপাশি হৃদরোগের ঝুঁকি বাড়ছে অনেক বেশি। আমাদের আশেপাশে এখন সাডেন হার্ট অ্যাটাক দেখা যাচ্ছে। দেখা যায় যে তারা কিন্তু অনেকটাই অবেস ছিলেন, যার কারণে দেখা যায় যে সচেতন হননি বা হচ্ছে তাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে তাদের ওয়েটটা রিডিউস করা সম্ভব হয়নি। এই কারণে দেখা যায় যে হৃদরোগের ঝুঁকিটাও অবেসিটির কারণে বেড়ে যাচ্ছে। এছাড়া ফ্যাটি লিভার তো রয়েছেই। আমরা যেহেতু অনেক বেশি ভাত প্রেমী বাঙালি, সেই জন্য আমাদের কিন্তু হচ্ছে একদমই আমাদের প্রচণ্ড পরিমাণের হচ্ছে ভাত খাওয়ার কারণে আমাদের কিন্তু ফ্যাটি লিভারের পার্সেন্টেজটা অনেক বেশি। এই ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে এবং এছাড়াও ঘুমের সমস্যা তো রয়েছেই, তারপর কিডনি প্রবলেমও দেখা দেয়, আবার হচ্ছে হজমের সমস্যাও দেখা দিয়ে থাকে। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সুস্থ মানুষ আসলে তার খাদ্য তালিকায় কি কি খাবার একদম অনিবার্য এবং তার প্রতিদিনের যে একটু রেগুলার যে খাবারটা সে খাবে, কি কি তালিকার মধ্যে রাখা দরকার, কি এবং কোন টাইমের মধ্যে তার খেলে সবচেয়ে বেশি ভালো? সকালের খাবারটা যদি একদম হচ্ছে 8টা সাড়ে 8টার মধ্যে শুরু করে এবং ডিম রাখে, ডিম হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখা যায় যে আমাদের যে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে অনেক সময় ডিমটা অ্যাভয়েড করি, কিন্তু ডিমটা প্রত্যেকটা শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, না হলে পরবর্তীতে অনেক বেশি ওষুধেই আমাদের টাকাটা চলে যাবে। সেক্ষেত্রে ডিম রাখা, দুধ এবং হচ্ছে প্রোটিনের পরিমাণটা পর্যাপ্ত পরিমাণে রাখা, ফাইবার, কারণ আমাদের শীতকাল এখন অনেক চলে যাচ্ছে যদিও, কিন্তু তবুও সবসময় আমাদের খাবার তালিকায় শাকসবজি রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের সিডস যেমন চিয়া সিড বা ইসবগুল, এগুলো আমাদের হজমে এবং ফ্যাট কাটতে দুটাতেই খুবই সাহায্য করবে। আচ্ছা, আরেকটি বিষয়, চিয়া সিড নিয়ে কিন্তু একটা ধরনের মতামত যেটি হয় যে অনেকেই কিন্তু অনেক কম বয়স থেকে চিয়া সিড খাওয়া শুরু করেন। এটার কি আসলে কোনো বয়সের তালিকা আছে কিনা? চিয়া সিডের বয়সের তালিকা নেই, তবু আমরা টিনেজ থেকেই বেশি হচ্ছে সাজেস্ট করে থাকি। আর 1 চামচ 1 গ্লাস পানিতে মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যদি সাথে সাথে খায় বা যদি বেশি পরিমাণ খায় তখনও দেখা যায় অনেকের সমস্যা দেখা দিতে পারে। এবং যদি আমরা ডিরেক্ট খেয়ে থাকি, যেহেতু চিয়া সিড একটু পানি শোষণ করে, দেখা যায় যে শ্বাসরোধ হতে পারে। পানি শোষণ করে যদি পানির স্বল্পতা থাকে, শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের এটা আসলে আরো বেশি হতে পারে। একটু হচ্ছে আমাদের ভিজিয়ে রেখে খেতে হবে, ওভারনাইট সোক করে খেলে অনেক বেশি ভালো। আর যাদের হজমের সমস্যা আছে, আমাদের ডাইজেস্টিভ ইস্যু রয়েছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চিয়া সিডটা খাওয়া। আর চিয়া সিড কিন্তু ফ্যাট কাটতে সাহায্য করে। তাই যারা ওয়েট রিডাকশনে আছে, আসলে আমরা মানুষ দেখে হচ্ছে আমরা খাবার সাজেস্ট করি, অনেকের আবার চিয়া সিডে কিন্তু অ্যালার্জি রয়েছে। সেই জন্য আসলে আমরা যদি অনলাইন ভিত্তিক কিছুতে খেয়ে ফেলি তখন হবে না, একটা প্রফেশনালের কাছে গিয়ে আমাদের খাওয়াটাই ভালো। একটু
পরামর্শ নিয়ে পরামর্শ নিয়েই হচ্ছে খাওয়া উচিত। ট্রেন চলছে আর আমরা খেয়ে নিব তাহলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়তে পারে। আর যে কোনো ভালো খাবারই হচ্ছে আমাদের অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত না, সব খাবারই অতিরিক্ত পরিমাণের খেলে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। আচ্ছা আপু, এবং রাতের খাবারটা নিয়ে একটু জানতে চাই যে রাতের কোন সময়ের মধ্যে খাবারটা শ্রেয়, এবং রাতের খাবারের তালিকায় যারা প্রাপ্তবয়স্ক আছেন এবং স্পেশালি আসলে যারা কর্পোরেট সেক্টরে জব করেন তাদের দেখা যায় যে অফিস থেকে ছুটি হয় অনেক সময় লেটে, তো তারা বাসায় গিয়ে ওই সময়টাই একটু পান এবং যে অফিসে খাওয়া হয় না ঠিক মতো, সেই জন্য রাতেই কিন্তু তারা ভারী খাবারটা বেশি খান, তাদের জন্য কি পরামর্শ থাকবে? দেখা যায় যে হচ্ছে আমরা বলে থাকি ঘুমানোর 3 ঘন্টা আগে রাতের খাবারটা কমপ্লিট করার জন্য 8টা-9টার দিকে, কিন্তু কর্পোরেট সেক্টরে যারা আছেন তারা দেখা যায় 11টার দিকে পৌঁছাচ্ছে। এক্ষেত্রে আসলে তাদের সারাদিনের ক্যালোরি কাউন্টটা আমরা ওইভাবে রেকর্ড করে দিই যে কখন কি কি খাবেন, তাহলে তাদের একটা ব্যালেন্স হয়ে যায়। আর আমরা সালাদটা বেশি খেতে বলি, তাহলে দেখা যায় যেটুকু খাচ্ছে সেটা ফ্যাট কাটতে সাহায্য করে। এবং তখন দেখা যায় যে আমরা রুটিটা বলি খাওয়ার জন্য, ভাত অনেকেই খেয়ে থাকে যেহেতু রাতে সারাদিন পরে বাসায় যাচ্ছে, তো আমরা ক্যালোরিটা যদি মেনটেন করতে পারি তাহলে রাতে ভাতও খেতে পারবে, তবে পরিমাণটা একটু সীমিত। আচ্ছা আপু, এখন তো সামনে রমজান চলে এসেছে আসছে, তো সেই জায়গা থেকে যারা ইফতারের জন্য থাকে এবং ডায়েট প্ল্যান থাকে তাদের জন্য কি পরামর্শ থাকে? যে ইফতারে আসলে হচ্ছে আমরা ব্রেকফাস্ট হিসাবে চিহ্নিত করে থাকি যে আমরা সারাদিন না খেয়ে যেভাবে রাতে না খেয়ে আমরা ঘুমিয়ে সকালে উঠি সেটাই হচ্ছে ইফতার, আমরা ব্রেকফাস্ট। তো ওই সময় হচ্ছে আমাদের পানীয়টা মানে যাতে বেশি মিষ্টি জাতীয় পানীয় না খাই সেটা, কারণ আমাদের অনেক বেশিক্ষণ না খেয়ে থাকার কারণে সুগারটা স্পাইক করতে পারে, বিশেষ করে ডায়াবেটিক্স পেশেন্টদের তো এটা বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা ডাবের পানি, তারপরে হচ্ছে লেবু পানি, মেথি পানি এগুলো খেতে পারি, এবং সাথে ফল হচ্ছে 2 ধরনের রাখতে পারি, একটি টক ফল একটি মিষ্টি ফল। এছাড়া আমাদের তো খেজুর রয়েছে যেটা আমাদের সারাদিনের একটি ক্লান্তিকে শক্তি দিবে। এর সাথে সাথে আমরা ছোলা ভুনাটা খাবো, বাট আমরা যেটা করব না সেটা হচ্ছে ভাজা পোড়াটা আমরা কমিয়ে আনবো, কারণ সারাদিন না খাওয়ার কারণে একটি অ্যাসিডিটি হচ্ছে আমাদের জমা হয়। সেটার পরে যখন আমরা ভাজা পোড়াটা খাই, তৈলাক্ত খাবার বেশি খাই বা বেশি পরিমাণের খাবার গ্রহণ করি, তখন আমাদের খাবারে কিন্তু হজম হতে অনেক বেশি সমস্যা হয়ে থাকে। তাই এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং যারা আসলে বাচ্চা রয়েছেন স্কুলে যান রেগুলার, তাদের জন্য খাদ্য তালিকায় মারা একটু কনফিউজ থাকে যে আসলে আমার বাচ্চাকে কি খাবারটা দিব, এবং স্পেশালি বাচ্চারা অনেক কিছু খেতে চান না, পুষ্টিকর খাবার একটু অ্যাভয়েড করেন, তারা একটু জাঙ্ক ফুড ফাস্ট ফুড পছন্দ করেন, তাদের জন্য আসলে একটু ভেজাল হয়ে যায় যে আসলে বাচ্চাকে আমি কি দিব না, টেস্টি খাবার হিসেবে কি দেওয়া যেতে পারে বা তারা পছন্দ করবে। জি, আমরা টিফিনে তাদেরকে একটু স্বাস্থ্যকর খাবার দেওয়ার চেষ্টা করব, যেমন ওটস দিয়ে ডিম দিয়ে প্যানকেক দিতে পারি। এছাড়া ফিঙ্গার ফুডগুলা, ফলগুলো যদি আমরা বিভিন্ন সুন্দর ধরনের কাটার দিয়ে কেটে দিই তখন তারা অ্যাট্রাক্ট হবে। বিভিন্ন ধরনের বাদাম, কারণ ওই সময়টাই আমাদের হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তো বিভিন্ন ধরনের বাদাম দিতে পারি। এর সাথে অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে নুডলস দিয়ে থাকি বা স্যান্ডউইচ দিয়ে থাকি, যেটা আসলে সম্পূর্ণভাবে হেলদি না, কিন্তু বাচ্চারা আবার দেখা যায় পছন্দ করে। সেক্ষেত্রে দেখা যায় যে হেলদিভাবে কিভাবে তৈরি করা যায় যেগুলো স্ন্যাক্স আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব, এবং বিভিন্ন ধরনের হচ্ছে রেসিপি পাওয়া যায় আমাদের, সেগুলো দেখে হেলদি রেসিপি সেগুলো একটু মেনটেন করার চেষ্টা করব। যখন সে বাসায় আসবে তখন যেন সে পরিমিত পরিমাণে খাচ্ছে কিনা এটা লক্ষ্য করা। দেখা যায় বাচ্চারা কিন্তু স্কুলের টিফিনটা অনেক সময় খায় না, এবং পানি তো পর্যাপ্ত পরিমাণের গ্রহণ করেই না। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ওটা না খেয়ে অন্যদেরকে দিয়ে দেয়, বলে যে খেয়েছে। ইফতারের সময়টা, রোজার সময়টাতে দেখা যায় যে ইফতারে তো যে ভাজা পড়ার একটি বিষয় বললে যে আপনার ফ্রুটস রাখতে পারি বা হেলদি একটু খাবার রাখাটা খুব ভালো। সেরিতে দেখা যায় যে অনেক সময় অনেকে খান না, স্পেশালি যদি বলি ইয়াং জেনারেশন যারা রয়েছেন তারা একটু স্কিপ করেন, যে ওই সময়টা তারা ঘুমান বা উঠতে চান না বা অনেক বিষয় থাকে। সো এই না খাওয়ার ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে বডিতে? না খাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেমই দেখা দিতে পারে, যে সারাদিন একটা মানে যখন সে খাচ্ছে না সেহরি, তার মানে সে রাতে 8টা 9টা বা 10টার মধ্যে সে খাবারটা কমপ্লিট করেছে এবং পরবর্তী দিন 6টা 7টার দিকে করছে। অনেকে যারা অবেস আছেন তাদের ক্ষেত্রে এটা অনেক সময় সমস্যা দেখা দেয় না, কারণ তাদের শরীরে অনেক অতিরিক্ত ফ্যাট জমে আছে। কিন্তু আমরা যারা সুস্থ স্বাভাবিক রয়েছি তারা যদি আমরা প্রপারলি কিছু গ্রহণ না করি, যেমন যে কিছুই খায় না সে একটু দুধ, তারপরে খেজুর এগুলো খেতে পারে, এবং পাশাপাশি একটা
ডিম খেতে পারে, একটা ডিম খেয়ে একটা শশা খেয়েও সে সেহরিটা কমপ্লিট করতে পারে। যেহেতু আমাদের ইসলামিক শরীয়তে এটা সেহরিটার দিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, তার মানে আমাদের এটা মেটাবলিজমে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যদি আমরা না খাই তখন দেখা যায় যে আমাদের হাইপো হয়ে যেতে পারে। হাইপো বলতে আমাদের হচ্ছে সুগার লেভেলটা বডিতে কমে যেতে পারে এবং ইফতার আসার পূর্বে আমাদের মাথাটা ঘুরে যেতে পারে, বা আমাদের হচ্ছে অনেক সময় অনেক ধরনের ডিহাইড্রেশনও কিন্তু হয়, পানিও খাচ্ছে না, যেহেতু সারাদিন আমরা পানি খাচ্ছি না এবং সেহরি তো ঘুমিয়ে আছি, তখন দেখা যায় যে পানির স্বল্পতাটা দেখাই যায়। আর যেহেতু সামনে গরম আসছে, আমাদের অলরেডি গরম পড়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু পানীয় জাতীয় জিনিসগুলোই আমাদের বেশি গ্রহণ করতে হবে, না হলে ডিহাইড্রেশনের মাত্রাটা তো দেখা যাবেই। পুষ্টি সচেতনতা, হেলদি লাইফ আসলে কিভাবে লিড করা যায় বা এর প্রয়োজনীয়তা কতটুকু? আসলে আমরা অনেকেই মনে করে থাকি যে হেলদি লাইফস্টাইলটা শুধুমাত্র যারা ওজন আধিক্য রয়েছে তাদের জন্য দরকার, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই জানা উচিত যে আমাদের কোন সময় কি খাদ্য গ্রহণ করা দরকার। যদি আমরা পুষ্টি নিয়ে সচেতন হই তাহলে আমরা পরবর্তীতে একটি ঝুঁকিমুক্ত একটি লাইফ লিড করতে পারবো। আর আমরা যদি সুস্থ থাকি তাহলে কিন্তু আমরা একটি দেশের পরিপূর্ণ একটি সম্পদ হয়ে উঠতে পারবো। সেক্ষেত্রে আমরা আমাদের খাদ্যের নিয়মটা মেনটেন করব এবং বারবার খাবো যে আমরা মনে করি যে 3 বেলা খাবার, কিন্তু সেটা নয়। আমরা যখন খাদ্য তালিকা দিয়ে থাকি, আমরা সকালের নাস্তা দেই, এরপরে মিড মর্নিং একটা স্ন্যাক্স টাইম থাকে যেটা 10টা থেকে 11টা। এ সময় কিছু বাদাম, সিয়াসিড ওয়াটার বা দুধ খায় অনেকে, বা ফল এরকম দিয়ে থাকি। আর হচ্ছে বিকালের স্ন্যাক্সটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দুপুরে খাওয়ার পরে একদম রাতে যারা কর্পোরেট সেক্টরে আছে তারা যদি একদম না খেয়ে থাকে তাদের কিন্তু অ্যাসিড ফর্মটা হয়ে থাকে। সেই জন্য আমরা যারা সুস্থ আছি তাদেরও কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এটা কিন্তু আমরা পুষ্টির মাধ্যমেই হচ্ছে নিরাময় করতে পারবো। সেক্ষেত্রে আমরা বিকালের স্ন্যাক্সে আমরা কি রাখতে পারি, ছোলা ভুনা শসা মিক্সড করে, তারপরে হচ্ছে সালাদ মিক্স একটু প্রোটিন দিয়ে, এটা আমাদের মেটাবলিজমটাকে ফাস্ট করবে। এছাড়া হোমমেড স্যুপ বাসায় থাকলে আমরা বানিয়ে খেতে পারি। এরপরে হচ্ছে একদম কিছু নেই তারপরেও ডিম সেদ্ধ সাথে একটা শসা, এটা খেলেও আমাদের এনার্জিটা বুস্ট করবে। এই জিনিসটা আমরা করলে তখন আমাদের হচ্ছে একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে আমরা থাকতে পারবো। আর পুষ্টি সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু, অনেক সুন্দর কিছু কথা বলেছেন, ইম্পর্টেন্ট কথা বলেছেন। আশা করছি দর্শকদের অনেক হেল্প হবে এবং অনেক কিছু বুঝতে পারবেন তারা। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমি এটিএন বাংলাকে এবং আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এই মঞ্চটা দেওয়ার জন্য, যে আমি পুষ্টি সচেতনতা নিয়ে কিছুটা বলতে পারলাম এবং কিছুটা উপকারে যদি আসতে পারি তাহলেই আমার সার্থকতা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।